আনাসের মোবাইলও বন্ধ, কে জানে আবার কি গবেষণার কাজে বসেছে। আনাস থাকলে আমাকে বুদ্ধি দিতে পারতো। কোথা থেকে মেঘা এসে বলল, এই আমাকে কোন শাড়িতে মানাবে বলো তো। আমি বললাম, প্লিজ মেঘা, এমনি মানসিক প্রেসারে আছি, এসব ভালো লাগছে না। মেঘা বলল, কি হয়েছে আবার। আমি বললাম, তুমি জানো না। মেঘা বলল, না তো। আমি বললাম, জানতে হবে না, অযথা দুশ্চিন্তা করবে। মেঘা বলল, আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি বেশি দুশ্চিন্তা করো না। আমি বললাম, দুশ্চিন্তা করতে কে চায়? দুশ্চিন্তা যদি কাঁধের উপর এসে ভর করে আমি কি করব? মেঘা বলল, ঝেড়ে ফেলে দাও। আমি বললাম, এগুলো ফেলনার দুশ্চিন্তা নয়, যাও তো এখান থেকে। মেঘা চলে গেল। আজকে আমি উপস্থিত থেকেও তরির এত বড় সর্বনাশ হবে সেটাও আমার চেয়ে চেয়ে দেখতে হবে। এর থেকে বড় ব্যর্থতা কি আছে আর আমার জীবনে। সকাল গড়িয়ে দুপুর হতে চলল। বিয়ের অনুষ্ঠান ক্রমশ নিকটবর্তী হতে লাগলো। আমার মনের মাঝে ক্রমশ অস্থিরতা বাড়ছে। হঠাৎ খবর আসলো, পাত্রকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না, পাত্রের বাড়ি থেকেই নাকি মিসিং হয়েছে। মনে মনে অনেক খুশি হলাম। এরকম একটা অলৌকিক কিছু চেয়েছিলাম বিধাতার কাছে। তবে চিন্তার বিষয়, যে ছেলে বাড়ি থেকেই বের হয় না, সে আজকে এমন একটা দিনে মিসিং হলো কি করে? এটা তো পরিকল্পিত, আমি শিওর। গালিব আমাকে টেনে নিয়ে আসলো একটু আড়ালে। গালিব বলল, তুই একদম ছেলেটাকে গুম করে দিলি। আমি বললাম, কি আশ্চর্য আমি। গালিব বলল, হয়েছে হয়েছে, আর সাধু সাজতে হবে না, আমি জানতাম তুই এমন কিছু একটা করবি। আমি বললাম, আরে। গালিব বলল, হয়েছে, চল এখন দেখা যাক কি হয়। সন্ধ্যা পর্যন্ত পাত্রের জন্য অপেক্ষা করলো সবাই, কিন্তু পাত্রের আর কোনো হদিশ নেই। কয়েক দফা পুলিশ এসেছে ইতিমধ্যে, কিন্তু কোনো সন্ধান মিলল না। আমাদের সমাজে আবার একটা জিনিস ভালো, বিয়ের মাঝে এমন কোনো কিছু ঘটলে সবাই পাত্রীকে দোষারোপ করে। সেটাও তরির ক্ষেত্রে হলো। সবার মুখে একটাই কথা, তরি অলুক্ষণে। সবাইকে শান্ত করে মুটকু বলে উঠল, সবাই চুপ করো, কি হচ্ছে কি এখানে। নিমিষেই মজলিসের সবাই চুপ হয়ে গেল। মুটকু বলল, যেহেতু এখানে একটা ঘটনা ঘটে গেছে, এটা নিয়ে এত কিসের কথা? তরির বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে, বিয়েটাও হবে। আমু বলল, কিভাবে? আমি বলছি কিভাবে হবে, সবাই চুপ থাকো দয়া করে। এই গালিব, এদিকে আয়। আমার চোখ তো কপালে উঠে গেল। মোটকু কি করছে? উপস্থিত সবাই অবাক। মোটকু আবার বলল, মেজ মামা আর মামুনি এদিকে আসেন। তিনজন এগিয়ে গেল স্টেজে। আমি একটু দূর থেকে দাঁড়িয়ে দেখছি কি হয়। মোটকু বলল, মামা আমি একটা কথা বলবো, রাখবেন তো? মামা বলল, কি কথা বল। মোটকু বলল, তরি আমার বোন, আমি ভাই হয়ে এত বড় সর্বনাশ হতে দিতে পারি না। আমি চাই আপনারা তরিকে নিজের পুত্রবধূ করে ঘরে নিবেন। আমি অনবরত চোখের পাতা ফেলছি। কি বলছে সে? ভেবেছিলাম মামা মামি মেনে নিবে না, কিন্তু আমার ভাবনার বিপরীত হলো। তারা দুজনেই সম্মতি জানালো। এবার চিন্তায় পড়ে গেলাম, গালিব মানবে কিনা। তরি একটা বোবা মেয়ে আর গালিব একটা ইঞ্জিনিয়ার ছেলে, মেনে নিবে তো? মোটু এবার গালিবকে বলল, কিরে গালিব, তুই কি বলিস? গালিব বলল, আব্বু আম্মু যা সিদ্ধান্ত নিবে তাই আমার সিদ্ধান্ত। মোটকু বলল, আলহামদুলিল্লাহ। রাত 10টার সময় ছাদে দাঁড়িয়ে আছি। সন্ধ্যার ঘটনায় আমি বেশ অবাক। এটা একদম মিরাক্কেলের উপর মিরাক্কেল। মোটু সম্ভবত নিজের মান সম্মান বাঁচানোর জন্য এমনটা করেছে, না হয় দূর দূরান্তের মেহমানের মাঝে একটু হলেও অন্যরকম সন্দেহের কারণ হয়ে যেত। গালিব আমার পিছন থেকে কাশি দিল। আমি বললাম, তুই এখানে? গালিব বলল, মেঘ, তোর থেকে আমি অনেক কথা লুকিয়েছি, তার জন্য ক্ষমা চাইতে এসেছি। আমি বললাম, তার কোনো দরকার নেই। এখন বল, তরিকে তুই স্ত্রী হিসেবে মেনে নিবি, নাকি আমি আমার সাথে ইউএসএ নিয়ে যাব? গালিব বলল, তুই কে? কত সাধনার পরে আমি তরিকে পেয়েছি জানিস? আমি বললাম, মানে? গালিব বলল, সেই কথাগুলো বলতেই এসেছি। আমি বললাম, বল, কি বলবি? গালিব বলল, তরিকে আমি অনেক আগে থেকে ভালোবাসতাম। আমি ছোট্ট একটা কাশি দিয়ে বললাম, আমি তরির বড় ভাই। গালিব বলল, এটা ভুলে গেলে চলবে না, তুমি আমার বেস্ট ফ্রেন্ডও। আমি বললাম, তবুও। গালিব বলল, আগে কথা শোন। আমি বললাম, বল। গালিব বলল, তরিও আমাকে পছন্দ করে, কিন্তু কোনোভাবেই পরিবারকে বলার সাহস পাচ্ছিলাম না, কেননা পরিবারের সঙ্গে তরির অবস্থানটা দেখতেই পাচ্ছিস। আমি বললাম, আমার থেকে লুকিয়েছিলি কেন? গালিব বলল, বোনটা তোর, যদি তুই না করিস তখন বন্ধুত্বের সম্পর্কটা নষ্ট হবে। আর আমার সম্পর্কটা মুন্নিয়াপু জেনে গিয়েছিল। আমি তার অনেক কুকর্মের কথা জানতাম, কিন্তু প্রমাণ ছিল না। আর মুন্নিয়াপু আমার আর তরির একসাথে অনেকগুলো ছবি তুলেছিল, সেগুলো দিয়ে ব্ল্যাকমেল করত। বলেছিল তার এসব কথা যদি প্রকাশ করি তাহলে আমাদের সম্পর্কের কথা বলে দিবে, তাই তোকে কিছু বলিনি আগে। আমি বললাম, এই জন্যই মাঝে মাঝে কান্না করতি? গালিব বলল, আমি তো মনে করেছিলাম হারিয়ে ফেলবো। আমি বললাম, আর কিছু না পেরে অটিস্টিক ছেলেটাকে গুম করে দিলি? গালিব বলল, গড প্রমিস মেঘ, আমি কিচ্ছু করিনি। পেছন থেকে মেঘা বলল, এই যে দুলাভাই, ননদ তো অপেক্ষা করছে আপনার জন্য। পেছনে তাকিয়ে দেখি মেঘা। গালিব বলল, আপনার ননদের কি আর সহ্য হচ্ছে না? মেঘা বলল, গাধা, বইয়ের বড় ভাই এখানে। গালিব বলল, তো কি হয়েছে? সে যেমন তরির বড় ভাই তেমনি আমার বেস্ট ফ্রেন্ড, একের ভিতর অনেক। মেঘা বলল, জানতো এখন। গালিব চলে গেল। মেঘা আমার দিকে তাকিয়ে আছে, আমিও মেঘার দিকে তাকিয়ে আছি। মেঘা বলল, কি? আমি বললাম, কি? মেঘা বলল, কোথায় কি?
আমি বললাম এভাবে তাকিয়ে আছো কেন? মেঘা বলল মনে হয় শেষবারের মতো দেখছি, কাল সকালে চলে যাব। আমি বললাম শেষবার মানে কি? মেঘা বলল কিছু করতে না পারলে শেষবারই তো। আমি বললাম কে বলেছে কিছু করব না, যেটা নিয়ে চিন্তায় ছিলাম সেই চিন্তাটা তো কেটেছে। মেঘা বলল অপেক্ষায় রইলাম কি করতে পারো সেটা দেখার। পরের দিন আনুমানিক রাত 11টার দিকে আমাকে চিলেকোঠার রুমটায় থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। অবশ্য আমি বলেছিলাম, আমি রুমে শুয়েছিলাম। হঠাৎ গালিব দৌড়ে আসলো আমার রুমে, হাঁপাতে হাঁপাতে বলল তুই এটা কি করলি? আমি বললাম আমি আবার কি করলাম? গালিব বলল ছোট মামির। আমি বললাম কি ছোট মামির? গালিব বলল ডান হাতটা একেবারেই কেটে দিলি। আমি বললাম হোয়াট? গালিব বলল কিভাবে পারলি এটা? আমি বললাম বলছিস কি এসব? গালিব বলল আমি কিছুই ভাবতে পারছি না। আমি বললাম গালিব বিশ্বাস কর আমি কিছুই করিনি, আমার মৃত বাবার কসম। গালিব বলল তাহলে কে করলো? আমি বললাম মামি এখন কোথায়? গালিব বলল জেলা হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। আমি বললাম দুপুরে তরির বর মিসিং হওয়া আর এখন এই ঘটনা বেশ চিন্তায় ফেলে দিল। গালিব বলল আমার মনে হয় আমাদের অগোচরে কোনো তৃতীয় পক্ষ তরির হয়ে কাজ করছে। আমি বললাম আমার মাথায় কিছু আসছে না। একটা চিন্তা শেষ হতে না হতেই আরেক চিন্তা এসে মাথায় ঢুকলো। চল হসপিটালে চল, মামিকে দেখতে যেতে হবে। গালিব বলল ওয়েট, আমার ইতোমধ্যে একজনকে সন্দেহ হচ্ছে। আমি বললাম কাকে? গালিব বলল চল আমার সাথে।